হ্যাঁ, আমরা তো আপনাকে বললামই যে আমরা টোটাল দেখেন ব্যথার ওষুধগুলো কিন্তু আমরা দুই ভাবে বললাম, একটা হচ্ছে অ্যানালজেসিক, আরেকটা কি অ্যান্টি ইনফ্লামেটরি, তাই না? তাহলে আমরা যদি বলি অ্যান্টি ইনফ্লামেটরি, এটা কি ব্যথার ওষুধ না? ইনফ্লামেশন থেকেই কি ব্যথা শুরু হয়। আরেকটা যদি বলি অ্যানালজেসিক, অ্যানালজেসিকগুলো কি করবে? হ্যাঁ, ব্যথার অনুভূতিটাকে কি ব্রেনে পৌঁছাতে দিবে না, থ্যালামাসে পৌঁছাতে দিবে না। তাহলে ব্যথাটা কিন্তু ব্যথার জায়গাতেই থাকবে, ব্যথা কিন্তু সারবে না, বাট ব্যথার অনুভূতি কি ব্রেন পর্যন্ত যাবে না। বাট আপনি যদি অ্যান্টি ইনফ্লামেটরি ব্যবহার করেন কি হবে? ব্যথা ধীরে ধীরে কমে যাবে। সেই জন্য ওইটার সাথে কি অ্যান্টি ইনফ্লামেটরিটা কম্বাইন্ডলি কি ব্যবহার করতে হয়, ঠিক আছে? তাহলে আইডিয়াল ব্যথার ওষুধ হিসাবে কিন্তু নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলাই, এগুলো কি আইডিয়ালি ব্যথার সবচেয়ে ভালো ওষুধ, কারণ এরা কি ইনফ্লামেশন কমিয়ে কি করে? ব্যথাটা দূর করে। এখন আপনি যেটা বলেন, আমরা বললাম ইনফ্লামেশন কমা, ইনফ্লামেশন কমানোর জন্য ড্রাগ কয় ধরনের বললাম? দুই ধরনের, একটা কি স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি, আরেকটা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি। তাহলে স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি কি আমরা নামগুলো পড়ছি? স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলো কই পড়লাম? পড়ছেন? এখানে দুইটা লিখলেন না, একটা হচ্ছে কি নন স্টেরয়েড, নন স্টেরয়েড কি বললেন? সিলেক্টিভ নন সিলেক্টিভ, এখানেও বললেন নন সিলেক্টিভ নন স্টেরয়েড, তাই না? আরেকটা কি সিলেক্টিভ নন স্টেরয়েড। তাহলে এই পাশে যেটা রয়ে গেল স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এগুলো কই বললেন? এটাই হচ্ছে কর্টিকোস্টেরয়েড, ঠিক আছে? এটা তো আলাদা, ওইটার সাথে এটা মিলবে না। তাহলে কর্টিকোস্টেরয়েড কাকে বলে? দেখেন এইগুলো হচ্ছে এমন একটা ড্রাগ, যে ড্রাগগুলা কি সহজভাবে যদি আমি বলি যে আমাদের কিডনির উপর একটা গ্ল্যান্ড থাকে, তাই না? কিডনির দুই কিডনির উপরে দুইটা গ্ল্যান্ড আছে, এক জোড়া গ্ল্যান্ড আছে। সেই গ্ল্যান্ডটার নাম কি জাকির স্যার বলেন? What are the name of glands that are present in the superior part of our kidney? কিডনির উপরে টুপির মতো এক জোড়া গ্রন্থি থাকে, সেই গ্রন্থির নাম কি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ঠিক আছে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কয়টা পার্ট? একটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, একটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল কর্টেক্স হচ্ছে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের বাইরের দিকের পার্ট। যদি আমার এটা কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড হয়, ধরেন এটা আমার কিডনি, হ্যাঁ কিডনি, এটা হচ্ছে আমার কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের এই অংশটার কথা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মাঝখানের অংশ, এটাকে বলা হয় অ্যাড্রিনাল মেডুলা, মাঝখান মেডুলা, হ্যাঁ ঠিক আছে? আর এই সাইডগুলোকে আমরা কি বলতেছি? অ্যাড্রিনাল কর্টেক্স। তাহলে বাহিরের অংশটাকে আমরা কি বলতেছি? অ্যাড্রিনাল কর্টেক্স। আর মাঝখানের অংশটাকে কি বলতেছি? অ্যাড্রিনাল মেডুলা। তাহলে কর্টিকোস্টেরয়েড আমরা তাদেরকেই শুধু বলবো যে ড্রাগগুলা কি অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত হয়। তাহলে যে স্টেরয়েড হরমোনগুলো অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত হয় তাদেরকে আমরা কি বলি? কর্টিকোস্টেরয়েড। এরা সবাই অ্যান্টি ইনফ্লামেটরি। ওকে, কি কি ড্রাগ নিঃসৃত হয় মনে আছে? ফার্স্ট সেমিস্টারে আমরা পড়াইছি এগুলো। নাম কি? একটা গ্রুপ ছিল মিনারেলোকর্টিকয়েড। কি নাম? মিনারেলোকর্টিকয়েড। এই মিনারেলোকর্টিকয়েডের ভিতর কি আছে? অ্যালডোস্টেরন, কর্টিকোস্টেরন, তারপর কি কর্টিসন, কর্টিসল, হাইড্রোকর্টিসন, এই টাইপের ড্রাগগুলো। আবার আরেকটা আছে কি গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড ড্রাগগুলো কি কি? কিচ্ছু নাই মাথার ভিতরে, একদম ঠিক আছে। শিফট, কন্ট্রোল, ডিলিট, মানে এমনি ডিলিট দিলে তাও কি থাকার সম্ভাবনা আছে। যদি শিফট কন্ট্রোল ডিলিট দেন কি হবে? পার্মানেন্ট কি মেমোরি লস। ঠিক আছে, যখন আমরা এটা পড়াইছি তখনই বলছি প্রত্যেকটা কিন্তু ড্রাগের নাম। ঠিক আছে, আরেকটা ছিল গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েডগুলো কিসের ড্রাগ ছিল? ওই যে একটি কি কি ছিল? ডেক্সামিথাসন, প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন, এগুলো কি সব স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। আর আপনি যেটা বলেন মাসেল রিল্যাক্সেন্ট, ঠিক আছে, মাসেল রিল্যাক্সেন্ট বিভিন্ন জিনিস হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি আপনার প্রশ্ন ছিল ডায়াজিপাম কেন মাসেল রিল্যাক্সেন্ট, তাই না? এটা তো কর্টিকোস্টেরয়েড চলে গেল, তাই না? এটা ছিল প্রবলেম, তাই না? এটা তো আমাদেরকে স্লিপিং স্লিপিং পিল,
ঠিক আছে, তাহলে স্লিপিং পিলটা কেন মাসেল রিল্যাক্সেন্টের ভিতরে দেখলাম? দেখেন, স্লিপিং বা ঘুমের একটা পূর্ব শর্ত হচ্ছে রিল্যাক্সেশন। শরীরে যদি রিল্যাক্সেশন না আসে কখনো কি আসবে না? ঘুম আসবে না। এক্সাইটেড মুভমেন্টে আসেন, আপনার ঘুম আসবে না। ঠিক আছে, তাহলে ঘুমের সবচেয়ে বড় একটা নেচার হচ্ছে কি? শরীরটা রিল্যাক্স করে দেওয়া। ঠিক আছে, তাহলে ঘুমের ওষুধ কি করতে পারে? মাসেল রিল্যাক্স করতে পারে। এর ভিতরে কি ডাইজিপাম স্পেশালি। ঠিক আছে, কেন? দেখবেন যখন একটা রোগীর কনভালশন হচ্ছে, অপারেশনের সময় ধরেন কনভালশন হচ্ছে, তাকে কি দিয়ে দিচ্ছে? ডাইজিপাম ইনজেকশন দিয়ে দিচ্ছে, সিডিল ইনজেকশন দিয়ে দিচ্ছে, তাই না? এই ক্ষেত্রে শুধু ডাইজিপামটা ইউজ করা সবগুলাই কাজ করে, কিন্তু ডাইজিপামটা কি ভালো কাজ করে। ঠিক আছে, সবগুলাই কাজ করবে। কারণ কি? ঘুম যেটা নিয়ে আসবে সেটা অবশ্যই কি করবে? কিছুটা মাসেল রিল্যাক্স করবে। তবে শুধু ডাইজিপামটাই আমরা এখানে কি বলতেছি, বাট তারপরে এখানে পড়তে নিষেধ করতেছি, কারণ আরও তো স্পেসিফিক ড্রাগ আমার আছে। ইপেরিসন আছে, টলপেরিসন আছে, ড্যান্ট্রোলিন আছে, তাই না? ড্যান্ট্রোলিন আছে, ওকে, রিল্যাক্সেশন, ব্যথা ব্যাকলোফেন আছে। ব্যথা কমানো, এটা তো স্লিপিং হয়ে গেলে দেন তারপর দেখা যাচ্ছে অনেক আপনার ওই ডাইজিপাম ছাড়া বাকিগুলো তো স্লিপ করবে না আপনাকে। শুধু একমাত্র ডাইজিপামটা কি ঘুম নিয়ে আসবে, আর বাকিগুলো তো আপনাকে ঘুম নিয়ে আসবে না। বাকিগুলোর কাজ হচ্ছে কি? মাসেলটাকে রিল্যাক্স করা। যে মাসেলটা শক্ত হয়ে যাচ্ছে, রিজিড হয়ে যাচ্ছে, রিজিড মাসেলটাকে কি করা? রিল্যাক্স করা হবে কাজ। এখন এইটার সাথে আপনাকে কি ব্যবহার করতে হবে? মনে করেন আমার মাংসপেশিতে টান লাগছে, তাহলে এটার সাথে আমাকে ইনফ্লামেশন যেহেতু হয়ে গেছে, নতুন করে যেন টান না লাগে সেই জন্য আমি কি এটা ব্যবহার করতেছি। বাট যেটা টান আমার লেগে গেছে ওই ইনফ্লামেশনের জন্য অবশ্যই কি এনএসএআইডি ব্যবহার করতে হবে। তাহলে এই ড্রাগের সাথে আমার কি এনএসআইডি ব্যবহার করলে ইফেক্টটা আপনি অবশ্যই ভালো পাবেন। স্যার এখানে আরেকটু দিতে হবে, এটার সাথে এটা দিতে হবে। আমরা সেদিন তো দিতেই হবে এমন না, ঠিক আছে? যদি দেন ইফেক্ট ভালো পাবেন। বায়োলাক্স এমনিও মাসেল পেইন বা মাসেল ইনফ্লামেশনে কাজ করে, ঠিক আছে? বাট আপনি যদি এর সাথে কি একটা ব্যথার ওষুধ বা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দেন, গ্যাস্ট্রিকের ওষুধ দেন, কাজ স্বাভাবিকভাবে কি দুইটা মিলে করবে তখন তাহলে সেখানে কি ন্যাপ্রোস্টিন এটা দাও দেওয়া যাবে। ন্যাট্রোক্সেন কি এনএসএআইডির ভিতরে পড়ে না? তাহলে দেওয়া যাবে না কেন? ঠিক আছে, মনে করেন যখন বাইরের দিকে যাবে তখন কি আসলে শুধুমাত্র ন্যাট্রোক্সেনই দিয়ে দিবে, বুঝেন? ব্যথার ওষুধ কি? মাসেলে ব্যথা পাইছেন, মাংসপেশিতে ব্যথা পাইছেন, তারা কি দিবে আপনাকে? ডাইক্লোফেনাক দিবে, আইবুপ্রোফেন দিবে, ন্যাপ্রোক্সেন দিবে, বেশি ব্যথা হলে কিটোরোলাক দিবে, ইটোরিক অক্সিড দিবে, এইগুলোই দিবে। আপনি কি যদি আইবুপ্রোফেন দেন এর সাথে যদি মায়োলাক্সটা সাথে দিয়ে দেন, তাহলে কি স্বাভাবিকভাবে রেজাল্ট আপনার কি ভালো হবে। আর কোনো প্রবলেম? স্যার অ্যান্টিবায়োটিক পার ডে কয়টা খেতে 12 ঘন্টা পর পর না, একটা 6 ঘন্টা। যদি আপনি বলেন অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, তাহলে অ্যান্টিবায়োটিক কত ধরনের করছেন বলেন? আমরা কি সব অ্যান্টিবায়োটিক এক ধরনেরই করছি? তাহলে যদি আমরা অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের করি তাহলে এদের ডোজ বিভিন্ন হবে না? আমার কথা বোঝেন, যদি অ্যান্টিবায়োটিকের নামটা আলাদা হয় তাহলে ডোজ কি আলাদা হবে না? আপনি বলতে পারবেন না অ্যান্টিবায়োটিকের ডোজ কত, আপনি বলতে পারেন কি অ্যাজিথ্রোমাইসিনের ডোজ কত, কারণ অ্যাজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন ভিন্ন ভিন্ন অ্যান্টিবায়োটিক, গ্রুপ একই, তাই না? জেনেরিক আলাদা না? তাহলে অ্যাজিথ্রোমাইসিনের ডোজ ডিপেন্ড করবে কার উপর? অ্যাজিথ্রোমাইসিনের টিস্যু সিলেক্টিভিটি কত, অ্যাজিথ্রোমাইসিনের হাফ লাইফ কত, এটার উপর। এখন সেফুরক্সিমের কথা যদি চিন্তা করি আর অ্যামোক্সিসিলিন বা ফ্লুক্লক্সাসিলিনের কথা যদি চিন্তা করি, তাহলে অ্যামোক্সিসিলিনের হাফ লাইফ কত এটার উপর ডিপেন্ড করবে অ্যামোক্সিসিলিনের ডোজ কত ঘন্টা পর পর হবে। ফ্লুক্লক্সাসিলিনের হাফ লাইফ কত এটার উপর ডিপেন্ড করবে কি ফ্লুক্লক্সাসিলিনের ডোজ। আবার সেফুরক্সিমের ক্ষেত্রে তার হাফ লাইফ, আরও কিছু প্যারামিটার্স, আমরা হাফ লাইফটাকে প্রধান ধরলাম, ঠিক আছে? হাফ লাইফ কাকে বলে এটা আপনি আমাকে বলবেন, আমি কেন আপনাকে বলবো? বলেন হাফ লাইফ কাকে বলে? হাফ লাইফ কাকে বলে? সেবন করার পর মানে ওষুধটা অর্ধেক হতে যতক্ষণ সময় লাগে আর কি। কোথা থেকে অর্ধেক হতে? সর্বোচ্চ পর্যায়ে ওঠার পরে কোথায়? প্লাজমা হাফ লাইফ একটা সংজ্ঞা পড়াইছি আমরা ওইখানে, ঠিক আছে? প্লাজমা হাফ লাইফ, বায়ো অ্যাভেলেবিলিটি, ফাস্ট মেটাবলিজম, এই কমন এই জিনিসগুলো কি বারবারই আসবে। মানে এগুলো যদি না পারেন তাহলে তার কিছু করার নাই। কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম লেভেল থেকে অর্ধেক হতে যতক্ষণ সময় ম্যাক্সিমাম লাগে। কনসেন্ট্রেশন থেকে অর্ধেক হতে প্লাজমাতে কোনো ড্রাগের ঘনত্ব অর্ধেক হতে যে সময় লাগে
ঠিক আছে, এখন অর্ধেক হতে যদি 24 ঘন্টা লাগে 24 ঘন্টা পরে আপনি খাবেন, অর্ধেক হতে যদি 12 ঘন্টা লাগে 12 ঘন্টা পরে খাবেন। ঠিক আছে, তার মানে কি অ্যান্টিবায়োটিকের ডোজ নির্দিষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। যেমন আমি যদি ফ্লুক্লোক্সাসিলিন দিই, এগুলো কি 6 ঘন্টা 6 থেকে 8 ঘন্টা পর পর খাওয়া যায়, 6 ঘন্টা 4 থেকে 6 ঘন্টা বলে। অ্যামোক্সিসিলিন কি 6 থেকে 8 ঘন্টা। তারপর সেফুরক্সিম কি 12 ঘন্টা পর পর। স্যাফ্রাডিন কি 8 থেকে 12 ঘন্টা পর পর। ঠিক আছে, সেফট্রিয়াক্সন কি, সেফট্রিয়াক্সনের ক্ষেত্রে 500 মিলিগ্রাম কি 1 গ্রাম দিনে 2 বার, 2 গ্রাম কি একবার। দিনে 1 বার। এগুলো কি এক একটা এক এক রকম হবে। আপনি যদি সিপ্রোফ্লক্সাসিন দেন 12 ঘন্টা পর পর, মক্সিফ্লক্সাসিন লিভোফ্লক্সাসিন দিলে দিনে একটা করে স্যার এটা ওষুধের পিছনে যে কাগজটা দিতে থাকবে, স্বাভাবিক ডোজ ফর্ম লেখা থাকবে না। মেডিসিন পড়লে নিজেরাই লিখবেন, তাই না? স্যার তাহলে এই ন্যাপ্রোসিন কত সময় পর? ন্যাপ্রোক্সেন তো অ্যান্টিবায়োটিক না, ন্যাপ্রোক্সেন কি অ্যান্টিবায়োটিক? এরপরও ন্যাপ্রোক্সেন 12 ঘন্টা পর পর খায়। 12 ঘন্টা। ঠিক আছে, এরপরও ন্যাপ্রোক্সেন কত দিনে 2টা খায়, 12 ঘন্টা পর পর খায়। ঢিল মারা ঠিক আছে। তাহলে ঢিল মারা ঠিক আছে। হ্যাঁ, ঢিল মারা ঠিক আছে, তবে ঢিল মারা ঠিক হয় নাই। ঠিক আছে, ঢিল মারা ঠিক থাকতেই পারে, কিন্তু ঢিল মারাটা ঠিক হয় না, আপনাকে জেনে করা উচিত। ঠিক আছে, এই যে মুখস্থ করেন এখন আর কি ঢিল মারা হবে না, এখন এরপরে নির্দিষ্টভাবে দিবেন। ওকে, চলে যান। ড্রাগ অ্যাক্টিং অন সিএনএস। স্যার ভিটামিন আর ইসের বুঝি না, নিউট্রিশনের জন্য আমার জন্য ভিটামিন আর মুখের রুচির জন্য লিখে তো দিলাম আপনাকে যে যদি কারো মুখের রুচিগত সমস্যা হয়, স্বাভাবিকভাবে আপনি চেষ্টা করবেন কি জিঙ্ক দিয়ে চিকিৎসা করার জন্য। ঠিক আছে, অথবা তাকে আপনি ভিটামিন সি দিয়ে চিকিৎসা করতে পারেন, ডমপিরিডন দিয়ে চিকিৎসা করতে পারেন যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। কত সেক্টর দ্বারা কাজ করে? এক সেক্টরে কাজ করে। ডমপিরিডনের কাজ হচ্ছে পেট খালি করা, স্টোমাক খালি করা। পেট যদি খালি থাকে মুখের রুচি এমনি আসবে। স্যার তাহলে বমির ওষুধ না? হ্যাঁ, বমি, পেট যদি খালি থাকে বমিটা আসবে কোথা থেকে? মানে কি তাহলে ডমপিডম খেলে কি আমাদের মানে অ্যানালাস হয়ে বের হয়ে যাবে? বের হয়ে যাবে কেন? আমাদের খাবারগুলো জমা থাকে কোথায় প্রাথমিকভাবে? স্টোমাক। স্টোমাক থেকে সে খাবারগুলোকে দ্রুত কি করবে? ডিউডিনামের দিকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, আবার ওইদিকে ভমিটিং সেন্টারেও কাজ করে কেমন রিসিপ্টরিকার জন্য। মেকানিজম যখন পড়বেন তখন দেখবেন এটা গ্যাস্ট্রোপ্রোকাইনেটিক হিসাবে কাজ করে। ঠিক আছে, গ্যাস্ট্রোপ্রোকাইনেটিক মানে কি? অর্থাৎ গ্যাস্ট্রিকের রোগীদের যদি ডমপিরিডনের সাথে কি আমরা যদি কাউকে ইসোমিপ্রাজল দেই, এর সাথে যদি ডমপিরিডন দেই, কি ভালোটা হবে কি যে ডমপিরিডন পেট খালি করবে, রুগীর ক্ষুধা লাগবে, রুগী রেগুলার খাবে, গ্যাস্ট্রিকের সমস্যাটা কি ভালো হয়ে যাবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কমানোর জন্য আমরা কি ইসোমিপ্রাজল ব্যবহার করতেছি। তাহলে দেখেন ইসোমিপ্রাজল দিচ্ছেন কিন্তু রুগীর পেট ফ্লাটুলেন্স থাকতে পারে, তাই না? পেট ফাঁপা, খেতে চায় না। যদি পেট ফাঁপা থাকে, খেতে না চায়, গ্যাস্ট্রিকের সমস্যা কমবে না বাড়বে? বাড়বে। এই পেট ফ্লাটুলেন্স দূর করার জন্য মানুষ কি ডমপিরিডন দেয়। কিন্তু দেখা যাচ্ছে যে যারা আসে তারা দেখা যাচ্ছে মোটামুটি আমাদের থেকে ভালো জেনেই আসে। আমি যেটা এরা মুখস্থ করেই আসে যে ডমপিডম মানে বমির ওষুধ, এরা মুখস্থ করে আসে ডমপিডম মানে বমির ওষুধ। আর যে মেডিসিনেরা আসে এরাও বলে যে ডমপিডম মানে বমির ওষুধ। তাহলে এইখান থেকে আমরা রিল্যাক্স পাবো। একেবারে বাজে কথা। সে জানে মোটি গাঁট মানে বমির ওষুধ। স্যার যত মানে নতুন দোকানে বসছে, যতজন আসছে এসে আপনাকে বলছে ডমপিরিডন দেন না, মানে যারা ই কাটতে আসে এরা এসেই বলে যে ডমপিডম মানে একেবারে স্পেসিফিক কে বলে? আসছে, এসি আসছে। আচ্ছা, ও তো আসবে, ওকে যেটা শেখানো হয়েছে এর থেকেও বেশি কি বলবে? আপনি বুঝেন। এখন আপনি কি এমআইও হিসেবে কাজ করতেছেন? প্রত্যেকটা ওষুধকে একটা কি পজিশনিং করা লাগে। ঠিক আছে, পজিশনিং মানে কি ওষুধটা এই পারপাস আমি বিক্রি করব। ঠিক আছে, সে পজিশনিং করবে। এখন এই পজিশনিং এইটুকুই যদি আপনি জানেন তাহলে তো ওর কাছ থেকে আপনি ডাক্তার হচ্ছেন। ও তো বলবে বমির ওষুধ। আমরা এখানে অ্যান্টি ভমিটিং ডাকে পড়াচ্ছি না, এটা আমরা কি অ্যান্টি ভমিটিং ডাকে পড়াচ্ছি না? তাহলে আমরাই বলতেছি এটা বমির ওষুধ, সে এর থেকে বেশি কিছু বলবে আপনাকে? মূলত তো এটা বমির ওষুধ, কিন্তু বমির সাথে সাথে এটা আরও কি অনেকগুলো জায়গায় ইউজ করা যায়। যে ইউজগুলো ও জানে না আপনি জানবেন। আপনি কি ওর কাছ থেকে শিখবেন না ও আপনার কাছ থেকে শিখবে? এইটাই সমস্যা। দেখা যাচ্ছে কোথাও গিয়ে সেভাবে বলে, সে তো কমন যেটা সেটা বলবে। যেমন আমি যদি আপনাকে বলি স্পেসিফিকভাবে, দেখেন যে সে বলতেছে কি সিপ্রোফ্লক্সাসিন ডায়রিয়ার ওষুধ, সে কি ভুল বলছে?
সিপ্রোফ্লক্সাসিন ডায়রিয়া ওষুধ, হ্যাঁ হি ইজ রাইট, বাট সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক, এটা আমি জানি। এটা কি? যে কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে। যে কোনো ব্যাকটেরিয়ার যদি কোনো জায়গায় ব্যাকটেরিয়াল ইনফেকশনের সম্ভাবনা থাকে সেখানে দিতে পারে। আপনাকে এসে বলো ম্যাক্রোনিডাজোল আমাশার ওষুধ, সে ভুল বলছে? ভুল বলে না, বাট ম্যাক্রোনিডাজোল আপনি এই টাইপিক্যাল ব্যাকটেরিয়ার জন্য কি ব্যবহার করতে পারেন। এটা তো আপনার জানা থাকবে। ও যদি সবই জানে, ও লিফলেটটাও একবার ভালো করে পড়ে না, ঠিক আছে? যতটুকু লিটারেচার আছে এর বাইরে কি কিছুই না। আপনি বুঝেন যে যখন আপনি মেডিকেল সায়েন্স পড়তেছেন, আপনি যদি না পড়ে যান তাহলে ওরা যা বলবে সেটা আপনার জন্য আইন। হ্যাঁ, এটা বমির ওষুধ, কনডেনসেপ্টন, এটা বমির ওষুধ, ঠিক আছে? অনলাইন সেক্টর ওরা বলে না, ওরা এসেই মানে ডম্পি ডম্পি কে বলছে? যদি ওরা বিক্রি করে অনডেনসেপ্টন বেশি বিক্রি করবে কেন? দাম বেশি, লাভ বেশি। আমার তো খালি সেলস টার্গেট পূর্ণ হলে যে হয়। দোকানে আমি বসি ওই দোকানে শুধু মানে যে কয়টা কোম্পানি আসছে এসে শুধু ডম্পি ডম্পি চলে বেশি দেখে বলছে, ঠিক আছে? চলে বেশি দেখে বলছে। আর এমন জায়গায় মানে ওনারা যা বলবে মানে আসে না, যেমন গলিতে দেখেন, আপনি যখন একটা নতুন কাজ করতে যাবেন বিভিন্ন ধরনের নতুন এক্সপিরিয়েন্স আসবে, স্বাভাবিক। তবে এই এক্সপিরিয়েন্সটা আপনার কাছে 2 দিন পরে মনে হবে এইটা কি এক্সপিরিয়েন্স, তখন আপনি আরও কি নতুন এক্সপিরিয়েন্সের সামনে যাবেন। তার মানে এখন আপনার কাছে যেটা অনেক কিছু মনে হচ্ছে, জাস্ট কয়েকটা দিন আপনি ধরুন এটা কিছুই মনে হবে না, দূর এটা কোনো জিনিস, ঠিক আছে? জাস্ট সময়ের উপর ছেড়ে দেন আর কাজের দিকে কি মনোনিবেশ করেন। আপনি যদি কোনো কিছু ফেস না করেন জীবনে ফেস যদি না করেন তাহলে কিছুই শিখবেন না। আপনি অনেক কম পারেন, এরপরে ফেস করেন, ওই ফেসটাকে আপনাকে অনেক জিনিস শিখাই দেবে। মনে রাখবেন, মানুষ কখনো কি হয় না, এপিজে আবুল কালাম আজাদ, তাই না? মানুষ কখনো ফেলর হয় না, মানুষ কখনো ফেল করতে পারে না, ঠিক আছে? হয় সে কি জিতবে, তা না হলে সে শিখবে, দুইটার একটা। মানুষ কখনো হারে না, মানুষ হয় জিতবে, তা না হলে কি শিখবে, ঠিক আছে? এখন আপনি শিখতেও পারেন, জিততেও পারেন, ইটস ডিপেন্ডস অন ইউ। ডমিনেন্ট গ্যাসটা কি বললেন এটা? গ্যাস্ট্রোপ্রোকাইনেটিক আমাদের গ্রুপের ভিতর লেখাই ছিল। রুচির জন্য জিম দিয়ে শুরু করবো। রুচির জন্য আপনি জিঙ্ক দিতে পারেন। কিসের জন্য রুচির প্রবলেম আপনি এটা বুঝতে হবে। স্যার সে হলো কালকে ইনজেকশন দিয়ে আসছে, ঠিক আছে, লো লেভেলে দেখলে সে এসে বলতেছে যে আমি ইনজেকশন দিয়ে আসছি, আমার শরীর উইকনেস, আমার মুখে রুচি। সে নিজে বলছে তাহলে একটা মাল্টিভিটামিন সিরাপ ধরাই দিতেন। মাল্টিভিটামিন তাকে দেওয়া হয়েছে। কি দিছেন? স্যার মাল্টিভিট এম, মাল্টিভিট আর, অ্যাস্ট্রাম গোল্ড, মাল্টিভিটামিন আর মাল্টি মিনারেল লেখা ছিল। সিরাপ দিছেন না ট্যাবলেট দিছেন? ট্যাবলেট দিছেন। ট্যাবলেট না দিয়ে সিরাপ দিবেন। যাদের মুখে রুচি না, একটু মিষ্টি মিষ্টি লাগলে রুচি ফিরতেও পারে, আপনি এদেরকে দিয়ে জিনসেন্ট দিবেন, সিনকারা দিবেন, ঠিক আছে? এই টাইপের ওষুধগুলো দিবেন। অথবা কি যদি সিরাপ থাকে মাল্টিভিটামিন বড়গুলা কোম্পানির, এইগুলো দিবেন। যা যে যা খেতে চায়, চ্যাপ্টারে ভিটামিনের ওইখানে এই যে আর মাল্টিভিটামিন বাচ্চা টাচ্চা স্বাভাবিক লেখা তো থাকবে, মাল্টিভিটামিন A to Z লেখা থাকবে, A to Z। তবে ট্যাবলেটের চেয়ে সিরাপটা কি দ্রুত কাজ করবে, আর সিরাপে একটা স্বাদ থাকবে, সে বুঝবে যে না পুষ্টিকর কিছু খাচ্ছে। ট্যাবলেট খেলে তো কিছু বুঝলো না, জাস্ট ভিতরে চলে গেল। এদের কোনো সমস্যা নাই, সমস্যাটা মনে। আপনাকে বুঝতে হবে কোন রোগীর প্রবলেম, রোগীর প্রবলেম মনে, এটাও আপনাকে বুঝতে হবে। সে টিকা দিয়ে আসছে, তার দুর্বল লাগতেছে, এটা লাগতেছে না, লাগতেই পারে, অনেকেরই টিকা দিলে দুর্বল লাগছে, এর জন্য তার মুখে রুচি চলে যাবে। আগে মানে টিকা দেওয়ার আগেও রুচি ছিল কি? স্যার তার সাথে কথা বলে যেগুলো সেটা হলো সে সাইড ইফেক্টের সাইকোলজি। তাহলে একে আপনি কি যেটা দিবেন, প্রবলেম এটা যেটা দিবেন, শুধু একটু দামি ওষুধ দিলে আরো ভালো, যেন টাকা বেশি খরচ হলে তাহলে মনে মনে ভাবে যে না ভালো ওষুধ দিয়ে দিছে, ঠিক আছে? যত কম দামি ওষুধ দিবেন তার তত কি তার জন্য সমস্যা। যে ওষুধ 10 টাকা দিলে হয়ে যায়, আপনি ইচ্ছা করলে 100 টাকা দামের ওষুধ দিয়ে কি মনের থেকে স্যাটিসফাইড রাখতে পারেন না, দামি ওষুধ দিচ্ছে, এটা কাজ করবে। আপনার রোগীর সাইকোলজি বুঝতে হবে, রোগী যেটা আসছে সে কি টাইপের রোগী। অনেক রোগী আছে এমনি খালি গল্প করার জন্য কথা বলবো, তার মায়ের দাদার এই সমস্যা কি দেওয়া যাবে, ঠিক আছে? লোক আসছে 10 টাকার নাপা কিনতে 60 টাকা দিতেছে, 60 টাকা দিয়ে গেছে। 60 টাকা 60 টাকা 10 টাকা পাতা না পাতা দুইজন, একজন ছেলে একজন মেয়ে, দুইজন স্যার এগুলো ইউটিউবে দিলে বেস্ট মানে সেমিস্টারগুলো উল্লেখ করে দিই, ওই দিন ইয়া করে দিন, শুধু তারিখ দিলে মানে বুঝা পাইতে কষ্ট হয়। আমরা শুধু ইয়াই করছি, আপলোডই করছি, ঠিক আছে? আপলোড করার পর এডিট করি, ঠিক আছে? আপলোডের পর আমি আর এডিটের সময় পাইনি। ওকে ফাইন। নেক্সট ওয়ান তাহলে কি? সিএনএস ডাক। সিএনএস ডাক কিন্তু পড়তেই দিচ্ছেন না, সমস্যা কি? আচ্ছা আমরা
ডায়াবেটিক্স কি করবেন বলেন? ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগগুলো কি কি? গ্লিমিফিরাইড, তারপর হচ্ছে গ্লিক্লাজাইড, গ্লাইবেনক্লামাইড, আর একটা চারটা বলছি। হ্যাঁ, এক নম্বর জিনিস দেখেন, আমরা যখন ডায়াবেটিক্সের কথা বলতেছি সেই একই জিনিস 2-3 বার পড়ালে কেমনে হবে? যখন আমরা ডায়াবেটিক্স মেলাইটাস করতেছি, তাই না? যখন আমরা ডায়াবেটিক্স মেলাইটাস করতেছি, ডায়াবেটিক্স মেলাইটাস কাকে বলে? স্যার, ডায়াবেটিক্স মেলাইটাস কাকে বলে? বলেন ইয়া, ডায়াবেটিক্স মেলাইটাস কাকে বলে? আমাদের শরীরের মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেলে, মানে পর্যাপ্ত পরিমাণে যদি ইনসুলিন তৈরি না হয়, ওই তৈরি না হওয়াটাই হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। না, ইনসুলিন তো আমরা বলতেছি, এর সাথে একটা কমন টার্ম যোগ করতে হবে, সেটা কি? ইনসুলিন যদি তৈরি না হয়, ঠিক আছে, বিটা সেল ধ্বংস হয়ে গেলে, ইনসুলিন যদি রেজিস্ট্যান্স হয়, ঠিক আছে, বিটা সেল যদি ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, বাট ইফেক্টটা কি করবে? ইফেক্টটা হচ্ছে শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি না করলে, তৈরি না হলে ইফেক্টটা কি করবে? শরীরে উইকনেস হবে, ইফেক্ট হবে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, ঠিক আছে। তার মানে ইনসুলিন যদি আপনার না থাকে, ইনসুলিন যদি কম তৈরি হয়, ইনসুলিন যদি রেজিস্ট্যান্স হয়ে যায়, গ্লুকাগনের পরিমাণ যদি বেড়ে যায়, প্রত্যেকটা ক্ষেত্রেই কি রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এই রক্তের গ্লুকোজের মাত্রাটা যে বেড়ে যাচ্ছে, এটাকে আমরা ডায়াবেটিক্স মেলাইটাস বলতেছি, ডিউ টু ল্যাক অফ ইনসুলিন, তাই না? এখন কথা হচ্ছে, এই ডায়াবেটিক্স মেলাইটাসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে দিয়েছিলাম, একটা টাইপ 2 আর একটা কি টাইপ 1। এটুকু তো মনে আছে? টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে পার্থক্য কি? জাকির স্যারের পড়া ধরতে খুব ভালো লাগে। একটা হলো ইনসুলিন নির্ভর আর একটা নন ইনসুলিন। হ্যাঁ, একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে কি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। তাহলে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক্স মেলাইটাস আর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক্স মেলাইটাস, কোনটা নন ইনসুলিন? একটা হচ্ছে কি এটা টাইপ 2 নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক্স মেলাইটাস, তাই না? আরেকটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক্স মেলাইটাস। এই দুটো তো আমরা বুঝি। তাহলে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে কি? যেখানে ইনসুলিনের প্রয়োজন হয় না, মেডিসিনের মাধ্যমে। হ্যাঁ, তার মানে কি ইনসুলিনের অ্যাবসোলিউট লস না বা অ্যাবসোলিউট অ্যাবসেন্স না। ইনসুলিন হয়তো বা কি আছে, পরিমাণের তুলনায় কম। ইনসুলিন লাগে প্রতিদিন ধরেন 10 ইউনিট, ইনসুলিন তৈরি হচ্ছে কি 5 ইউনিট। তাহলে কি রক্তের গ্লুকোজের মাত্রা একটু বেড়ে যাবে না? বেড়ে যাবে। তাহলে এই টাইপের ইনসুলিন শরীরে তৈরি হচ্ছে বাট পরিমাণের তুলনায় কম। একটা ইনসুলিন শরীরে তৈরি হচ্ছে বাট আমাদের যে সেলগুলো আছে, যে সেল ইনসুলিন কাজ করবে, সেলটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, রেজিস্ট্যান্স হয়ে গেছে। এটা একটা বিষয় হতে পারে। অথবা রক্তের গ্লুকোজের মাত্রা বাড়ায় একটা হরমোন, নাম কি? গ্লুকাগন। এই গ্লুকাগনের পরিমাণ কি হয়ে গেছে? বেড়ে গেছে কোনো কারণে। সেই ক্ষেত্রে কি রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। এখন কথা হচ্ছে, যদি আমার প্রথমটা হয় নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক্স মেলাইটাস, এটাই আমরা ফার্স্ট ধরে নিই। যখন কারোর হঠাৎ করে ডায়াবেটিক্স হয়, তখন ফার্স্ট আমরা ধরে নিই কি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক্স মেলাইটাস হয়েছে। আর ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক্স মেলাইটাস যদি হয়, কিছুর মধ্যে কিছুটা পার্থক্য থাকে, তাই না? কি হয়, যদি কারো ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়, তার শরীর কি হবে? মানে অ্যাপ্রক্সিমেটলি শরীর অনেক শুকায় যাবে, একেবারে কি স্বাস্থ্য একেবারে খারাপ হয়ে যাবে। অনেক মোটা লোক ছিল, শুকায় কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তাহলে এই টাইপের সমস্যাগুলোকে বলা হয় কি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে বেশি হয়। আর নন ইনসুলিনের ক্ষেত্রে রোগী মোটাও থাকতে পারে, ঠিক আছে? ওকে, এই দুটো যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমে আমরা কোনটা ধরে নিচ্ছি রোগীর? কারোর যদি ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণটা আমরা দেখি, টেস্ট করি, প্রথম আমরা এটাই ধরে নিব। এখন এইটা ধরে নেওয়ার পর আমার প্রথম টার্গেট হবে কি, রোগীকে চিকিৎসা করার সময় প্রথম টার্গেট হবে কি, যদি ইনসুলিনের মাত্রা অনেক যদি রক্তের ডায়াবেটিক্সের মাত্রা বা গ্লুকোজের মাত্রা অনেক বেশি থাকে, তাহলে প্রথমে আমি কি করতে পারি, ইনসুলিন দিয়ে কি করতে পারি, গ্লুকোজটাকে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ট্রিটমেন্ট দিতে পারি। আর এই নন ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে কি, ইনসুলিন ছাড়া তো হবে না, তাই না? নন ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে কি, শুধুমাত্র এটা ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? কিন্তু ইনসুলিন ছাড়া কি হবে, রক্তে ইনসুলিন তৈরি হচ্ছে এখনো, ঠিক আছে? বাট মনে করেন যে আমরা যখন প্রথমবার ডায়াবেটিস ধরা পড়লো, তখন আছে কত 22,
কত আছে? 22 22 আছে। এখন এই 22টাকে যদি আপনি কন্ট্রোলে বা কমাতে চান তাহলে একবারে কমানোর জন্য কি করতে হবে? ইনসুলিন ইনসুলিন দিতে হবে। তাহলে আমরা তাকে কি একবার ইনসুলিন দিয়ে কি করলাম, এটাকে 22 থেকে 7-এ নিয়ে আসলাম। কত নিয়ে আসলাম? 7-এ নিয়ে আসলাম। 7-এ নিয়ে আসার পরে প্রথম যে ড্রাগটা আমরা তাকে দিব সেটা হচ্ছে কি? ম্যাটফর্মিন। কি দিব? ম্যাটফর্মিন। আপনাকে মনে রাখতে হবে ম্যাটফর্মিন হচ্ছে ডায়াবেটিক্সের কি, ইনসুলিনের পরে ডায়াবেটিক্সের সবচেয়ে আইডিয়াল ড্রাগ। ঠিক আছে, ম্যাটফর্মিন এমন একটা ড্রাগ যে ড্রাগটা কি টাইপ 1 টাইপ 2 যে কোনো ডায়াবেটিক্সে কি আমরা এটা ব্যবহার করতে পারি। কারণ ম্যাটফর্মিনের মোড অফ অ্যাকশন যদি আপনি পড়েন এটা অনেকভাবে সাহায্য করে। ইভেন যাদের প্রি ডায়াবেটিক কন্ডিশন আছে, এখনো ডায়াবেটিক্স হয় না, প্রি ডায়াবেটিক কন্ডিশনও সে কি করতে পারে? ম্যাটফর্মিন ইউজ করতে পারে। ম্যাটফর্মিন শরীরের ওজন কমাতেও সাহায্য করে কোনো কোনো ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ম্যাটফর্মিনটা কি ডায়াবেটিক্সের জন্য একেবারে কি সব অবস্থা, টাইপ 1 টাইপ 2 এর জন্য আইডিয়াল ড্রাগ। তাহলে আমরা ফার্স্ট স্টেপে শুরু করব কি দিয়ে? ম্যাটফর্মিন দিয়ে। রোগীকে ম্যাটফর্মিন দিয়ে দিলাম 500 অথবা কি 850 অথবা 1 গ্রাম যেটাই দেই। ম্যাটফর্মিন দিয়ে গ্রুপটার নাম কি? মাইগুয়ানাইট গ্রুপ। ওকে, তাহলে এটা ক্লিয়ার। ম্যাটফর্মিন দেওয়ার পরে রোগীর কি কন্ট্রোল হচ্ছে না, ম্যাটফর্মিন দেওয়া যথেষ্ট না। ঠিক আছে, কারণ কি ম্যাটফর্মিন তখনই কাজ করতে পারবে যখন ইনসুলিন সেলের কি সেলের রিসিপ্টরগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয়, সেলের ইনসুলিনগুলো কি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? এমন একটা ওষুধ দিতে হবে যে ওষুধটা কি বিটা সেল থেকে ইনসুলিনের তৈরি বাড়াতে পারে। এই টাইপের ড্রাগগুলোর ভিতরে প্রথম আমি চুজ করব কাকে? এখন বর্তমানে যারা মানে বেশি যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে কি DPP4 ইনহিবিটর, তাই না? পেপটাইডাল পেপটাইডেস ডাইপেপটাইডাল পেপটাইডেস ইনহিবিটর। ঠিক আছে, এই গ্রুপের ড্রাগগুলো আমার সেকেন্ড চয়েসে নিয়ে আসবো। সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, ভ্যালিগ্লিপটিন, তাই না, সাক্সাগ্লিপটিন, এই টাইপের ড্রাগগুলো আমার সেকেন্ড চয়েসে নিয়ে আসবো। ঠিক আছে, থার্ড চয়েস আনবো কি? যদি এটাতে কাজ না হয়, ওকে দেখেন এটার সাথে এটার সাথে আমি কি সালফোনাইল ইউরেস, কি গ্রুপের নাম? তাহলে সেকেন্ড চয়েস আমার দুই শ্রেণীর ড্রাগ থাকবে। একটা হচ্ছে কি DPP4 ইনহিবিটর, আর একটা হবে কি সালফোনাইল ইউরেস সেকেন্ড জেনারেশন। সালফোনাইল ইউরেসের সেকেন্ড জেনারেশনগুলোর ভিতরে কি কি আছে? দেখেন গ্লিকাজাইড, গ্লিপিজাইড, গ্লিবেনক্লামাইড, তারপর কি গ্লিবিপিরাইড। হ্যাঁ, এই ড্রাগগুলো আর এই ড্রাগগুলো কি সেকেন্ড চয়েসে থাকবে, ম্যাটফর্মিনের পরের চয়েস। থার্ড স্টেপে আমি কি করব? যদি এরপরও ডায়াবেটিক্স কন্ট্রোল না হয় তখন আমি কি করব? এটার সাথে ম্যাটফর্মিন কি যোগ করে দেব, তখন কম্বিনেশন ড্রাগ দেব। দেখবেন সিটাগ্লিপটিনের সাথে ম্যাটফর্মিন আছে, তারপরে কি ওই কি গ্লিবিপিরাইডের সাথে কি ম্যাটফর্মিন আছে। এইভাবে কম্বিনেশনগুলো কি আমরা ইউজ করতে পারবো। ম্যাটফর্মিন যোগ এটা, ম্যাটফর্মিন যোগ ওইটা, গ্লিব্রোজেনের সাথে আছে ম্যাটফর্মিন আছে। ওকে, পায়োগ্লিটাজনের সাথে কি ম্যাটফর্মিন আছে, রসিগ্লিটাজনের সাথে কি ম্যাটফর্মিন থাকতে পারে। ওকে, তাহলে সেকেন্ড স্টেজ এটা। থার্ড স্টেজে কি বললাম? ম্যাটফর্মিনের সাথে কি এটা। এরপরও যদি কন্ট্রোল না হয় তখন আমাকে যেতে হবে কি শুধুমাত্র ইনসুলিন। ঠিক আছে, এখন হচ্ছে ফার্স্ট ইনসুলিন হলো লাস্ট। ইনসুলিন, হ্যাঁ লাস্ট ফার্স্ট সব অবস্থাতে ডায়াবেটিক্স মানে ইনসুলিন রিলেটেড। আরেকটা ওষুধ যে দেয় যে লোজাইড, আমি তো বলতেছি জিনিসগুলা যে কোন কোন কেজ আপনি দিচ্ছেন। মনে করেন টাইপ 2 ডায়াবেটিক্সের মাত্রা অত্যাধিক বেশি, কত 23, 24, 18, 17, এটাকে হঠাৎ করে কমায় নিয়ে আসার জন্য আমরা কি দিচ্ছি? ইনসুলিন দিচ্ছি। কন্ট্রোলের জন্য আমরা ওষুধ খাচ্ছি। ঠিক আছে, এখন কন্ট্রোলের জন্য যে ওষুধটা খাচ্ছি সেটা খেয়েও কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা কিসে যাব? আলটিমেট আমাকে ইনসুলিনে যেতে হবে। এখন সেটা 5 বছর পরেও হতে পারে, 10 বছর পরেও হতে এটা পারে। কখন সোডিয়াম এটা কখন? খুব একটা বেশি ব্যবহার করা হয় না, সেজন্য আমরা কিন্তু করাচ্ছি না। বলেন ইয়া। ফার্স্ট চয়েস হচ্ছে ম্যাটফর্মিন, সেকেন্ড চয়েস হচ্ছে DPP4 যেটা। সেকেন্ড চয়েস দুইটাই, DPP4 সালফোনাইল ইউরেস, যে কোনো একটা, এটা থেকে অথবা এটা থেকে দিতে পারেন। হ্যাঁ, কাউকে এটা কাউকে কি এটা। ইনসুলিনের ডোজগুলো কিভাবে করব? বলতেছি। ওকে, এটি পর্যন্ত তো ক্লিয়ার। জি। ঠিক আছে, এরপর থার্ড স্টেজে আমরা কি বললাম? ওই ওষুধগুলোর সাথে আমরা কি দিব? কম্বিনেশন আকারে ম্যাটফর্মিন দিব, তাই না? এরপরে যদি আপনি ইনসুলিন আসেন, ইনসুলিনগুলোর ভিতরে কি আছে? দুই ধরনের ইনসুলিন খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি শর্ট অ্যাক্টিং, আরেকটা হচ্ছে কি মডারেট অ্যাক্টিং, তাই না? একটা হচ্ছে হিউম্যান ইনসুলিন আর একটা হচ্ছে কি হিউম্যান ইনসুলিন এন। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে কি র্যাপিড অ্যাক্টিং, আরেকটা কি মডারেট অ্যাক্টিং।
তাহলে হিউম্যান ইনসুলিন আর হয়তো বা কি 4 থেকে 6 ঘন্টা কাজ করে, এটা কি হয়তো বা 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত কাজ করে। ঠিক আছে, এখন এই আর এবং দুইটাই কি দুই ধরনের ডোজেস ফর্মে থাকে। একটা হচ্ছে কি 40 ইন্টারন্যাশনাল ইউনিট কি থাকে, 40 ইন্টারন্যাশনাল ইউনিট থাকে। আরেকটা কি থাকে 100 ইন্টারন্যাশনাল ইউনিট থাকে। এখন ইনসুলিন আপনি কোনটা দিচ্ছেন, ধরেন আপনি কি মডারেট অ্যাক্টিং ইনসুলিন দিচ্ছেন, হিউম্যান ইনসুলিন এন দিচ্ছেন অথবা হিউম্যান ইনসুলিন আর দিচ্ছেন, দুইটা দিয়ে কিন্তু এটা আছে। যদি আপনি হিউম্যান ইনসুলিন আর দেন সেটা কি 40 ইন্টারন্যাশনাল ইউনিট আছে পার এমএল, তাই না, পার এমএল। আবার কি 100 ইন্টারন্যাশনাল ইউনিট আছে পার এমএল, তাই না। এখন কথা হচ্ছে যে যদি আপনি আর দেন, আরটা কি র্যাপিড অ্যাক্টিং না, দ্রুত কাজ করে, ঠিক আছে। আরেকটা কি মডারেট অ্যাক্টিং। আরটা কি শর্ট অ্যাক্টিং না র্যাপিড অ্যাক্টিং? ওই র্যাপিড শর্ট অ্যাক্টিং আরটা কি দা শর্ট অ্যাক্টিং না, হ্যাঁ শর্ট অ্যাক্টিং, ঠিক আছে। শর্ট অ্যাক্টিং একটা মিডিয়াম হচ্ছে মিডিয়াম অ্যাক্টিং একটা। এখন দেখেন যদি আমরা 40 ইন্টারন্যাশনাল ইউনিট ব্যবহার করি, ঠিক আছে, আমি যদি 40 ইন্টারন্যাশনাল ইউনিটের আপনাকে যদি বলি কি 5 ইউনিট দিতে হবে, কত 5 ইউনিট দিতে হবে। কোনটার বলছি 40-এর। আবার আরেকজনকে কি ডায়াবেটিক্সের পরিমাণ বেশি দেখে 100টা কি বলছি 5 ইউনিট দিতে হবে। তাহলে দুইটা কিন্তু সমান না, তাহলে একজনের ডায়াবেটিক্স আনকন্ট্রোল বেশি, তাকে আমি কি বলছি 100 ইন্টারন্যাশনাল ইউনিটের 5 ইউনিট দিতে। আরেকজনকে আমি কি বলছি 40 ইন্টারন্যাশনাল ইউনিটের 5 ইউনিট দিতে। আপনি যদি শুধু এই জায়গায় ক্রস কানেকশন ভুল করেন তাহলে কি হবে চিন্তা করেন। যার 5 ইউনিট দেওয়া ছিল 40-এর, তাকে আপনি দিচ্ছেন কি 100, তাহলে সে কত পাইছে? যেখানে পাওয়ার কথা ছিল 5 গুণন 40, তাই না, তাহলে 200। এখানে কত পাচ্ছে 200 জায়গা 500 পাচ্ছে না, কি হয়ে যাবে একদম হাইপোগ্লাইসেমিক শক হয়ে যাবে রোগী। আবার দেখেন এর পাওয়ার কথা ছিল কত 500, এ পাচ্ছে কত 200, এ কি হাইপারগ্লাইসেমিক, ডায়াবেটিক্স কন্ট্রোলই হবে না। তাহলে ডায়াবেটিক্স ইনসুলিন দেওয়ার সময় অবশ্যই ইনসুলিনের গায়ে কি দেখে নিতে হবে যেটা কি 40 ইন্টারন্যাশনাল ইউনিট নাকি 100। এখন কথা হচ্ছে এখন আবার মার্কেটে এইভাবে তৈরি করতেছে যে হিউম্যান ইনসুলিন আর যোগ হিউম্যান ইনসুলিন এন, দুইটা কম্বাইন্ডলি তৈরি করতেছে। কম্বাইন্ডলি তৈরি করে এইভাবে লিখে দিচ্ছে 30% যোগ 70%, ঠিক আছে। আবার লেখা থাকতেছে কি যে 50% যোগ 50%, এইভাবেও কি লেখা থাকে। আবার লেখা থাকে কি 70% যোগ 30%, ঠিক আছে। এরকম কম্বিনেশন আকারেও মার্কেটে ড্রাগ পাওয়া যাচ্ছে। এখন এটাও কিন্তু 100ই হচ্ছে, তাই না, কোনটার ভিতরে হচ্ছে এটা 100 ইন্টারন্যাশনাল ইউনিট কিন্তু হচ্ছে এটা, ঠিক আছে। বাট এটা কি কম্বিনেশন, ঠিক আছে, র্যাপিড অ্যাক্টিং এবং মডারেট অ্যাক্টিং এর কম্বিনেশন, ঠিক আছে। এখন নর্মালি চিন্তা করেন একজন রোগীর যখন আপনি কি ডায়াবেটিক্স কন্ট্রোল করাতে চাবেন, ঠিক আছে, এখন আপনার লেভেল থেকে কি ফার্স্ট কাজটা ডায়াবেটিক ডিটেক্ট করা। দেখেন আপনার লেভেল থেকে ফার্স্ট কাজটা কি ডায়াবেটিক্স ডিটেক্ট করা। ডিটেক্ট করে কি প্রাথমিকভাবে ডায়াবেটিক্স থেকে কি ইয়াটা নির্ণয় করার জন্য কি কি করা যায় সেটা কি ব্যবস্থা দেওয়া, ঠিক আছে। আর অবশ্যই রোগীকে কি ডায়াবেটিক্স কনফার্ম হওয়ার জন্য ডায়াবেটিক্স সমিতিতে কি পাঠাতে হবে, ঠিক আছে। এখন ডায়াবেটিক্স সমিতিতে কি তাকে বিভিন্ন জিনিসপত্র একটা বই করে দিবে, বইয়ের ভিতরে কি বিভিন্ন জিনিসপত্রগুলা দিয়ে দিবে, সে অনুযায়ী তাকে চলতে কি সাহায্য করা, সে অনুযায়ী তাকে চলতে সাহায্য করা, ঠিক আছে। এই জিনিসগুলো আপনার মাথায় থাকতে হবে যে ওইখানে কি দিছে, ইন্টারন্যাশনাল ইউনিট 40 দিছে, ইন্টারন্যাশনাল ইউনিট কি 100 দিছে নাকি 130 মিক্সড করে দিছে, কোনটা দিছে এটা আপনার বুঝে কি সেই অনুযায়ী রোগীকে ওষুধ দিতে হবে। যদি আপনি রোগীকে ওষুধ ভুল দেন তাহলে কি তার ডায়াবেটিক্স কন্ট্রোল হবে না, আর যদি রোগীকে ওষুধ উল্টাটা দেন তাহলে কি হাইপোগ্লাইসেমিক শকের ভিতরে পড়ে যাবে, ঠিক আছে। এখন এটা কি ইনসুলিন দিনে 2বারও ব্যবহার করা যায়, ইনসুলিন দিনে 1বারও ব্যবহার করা যায়, ডিপেন্ড করতেছে যে কোনটা ব্যবহার করলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকে। ইনসুলিন কি প্রয়োজন হলে দিনে কি 4 ইউনিটও ব্যবহার করা যায়, 6 ইউনিটও ব্যবহার করা যায়, 8 ইউনিটও ব্যবহার করা যায়, 12 ইউনিটও কি ব্যবহার করা যায়, ঠিক আছে। ডিপেন্ড করতেছে আপনার ডায়াবেটিক্সের কন্ডিশন কীরকম, ক্লিয়ার তো যা। এখন কত দিচ্ছেন শুধু এটা মনে করেন যে একটাই আপনি 12 দিচ্ছেন, বুঝেন 12 দিচ্ছেন একটাতে হিউম্যান ইনসুলিন আরই আপনি কত দিচ্ছেন 12। এখন আপনার কাছে কি সেটা ছিল কত 40
ইন্টারন্যাশনাল ইউনিটের ছিল পার ml এর, হ্যাঁ। এখন আপনার কাছে কি 40 ইন্টারন্যাশনাল ইউনিট নাই, আছে কি 100 ইন্টারন্যাশনাল ইউনিট, তাহলে এই রুগীকে আপনি কত দিবেন? তাহলে আপনাকে আগে কি করতে হবে? 12 দিয়ে 40 দিয়ে গুণ দিতে হবে। আমি যদি 12 দিয়ে 40 দিয়ে গুণ দেই কত হয়? 480। 480 হয় না? এখন 480 যদি হয় তাহলে এইটাতে আমাকে কি সেই পরিমাণ দিতে হবে, অ্যাপ্রক্সিমেট 5 ইউনিট। ওটা যদি কি 12 ইউনিট পাই, এটা কত পাবে? 5 ইউনিট। কথা বুঝেন নাই? 5 ইউনিট মানে কত? 500। তার মানে কি 480 কাছাকাছি না? এখন এইটাতে যদি আপনি 12 ইউনিট দিয়ে দেন কি হবে তার? অনেক বেশি কমে যাবে। একেবারে হাইপোগ্লাইসেমিক শক হয়ে যাবে, ডায়াবেটিস নীল হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই জিনিসটা শুধু মাথায় রাখতে হবে। আবার একজনকে কি 12 ইউনিট দিছে কত? 100 আইইউ। বুঝেন, 100 আইইউ কি দিচ্ছে? 12 ইন্টারন্যাশনাল ইউনিট চলতেছে। এখন আপনার কাছে আসছে কি, দেখতেছেন 40 আইইউ আছে। 40 আইইউ তাহলে কত দেওয়া লাগবে? আরো বেশি দেওয়া লাগবে না? সে 1200 পাচ্ছে, তাহলে 40 দিলে কি আরো বেশি দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে প্রতি ml এ ইনসুলিন কতটুকু আছে এটা কি আগে বুঝতে হবে। মাথায় থাকতে হবে। ওকে, ঠিক আছে। ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগের ভিতর এইটা, কারণ কি ডায়াবেটিক্সের ট্রিটমেন্ট কখনোই ওষুধ না। ঠিক আছে, ডায়াবেটিক্সের ট্রিটমেন্ট আমরা কি বলছি? 3D, তাই না? ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ। তিনটা মিলিত হলে ডায়াবেটিক্সের ট্রিটমেন্ট সঠিকভাবে দেওয়া যাবে। ডায়েট ঠিক রাখতে হবে, ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, তার সাথে কি ড্রাগ সেবন করতে হবে ইফ নেসেসারি। ঠিক আছে, দেখেন ড্রাগটার ক্ষেত্রে আমি বললাম কি ইফ নেসেসারি, বাট এই দুটা কিন্তু কি ম্যান্ডেটরি। ডায়েট এবং ডিসিপ্লিন কি আপনার লাইফের জন্য, ডায়াবেটিক্স রোগীদের জন্য ম্যান্ডেটরি। আর ড্রাগটা কি ইফ নেসেসারি, যদি দরকার হয় ড্রাগও কি খেতে হবে। ওকে, এই পর্যন্ত তাহলে থাকবে। নেক্সট ক্লাসে আমরা নার্ভাস সিস্টেম কি করব, কমপ্লিট করব। তার মানে কি আমরা ওই সময় পড়ছি মনের ব্যথা, শরীরের ব্যথা। নেক্সট ক্লাসে কি মনের ব্যথা, মনের ব্যথা দূর করার ওষুধ হবে কি ড্রাগ ফর নার্ভাস সিস্টেমের গুলো। ওকে।